আমার ওই দরজা খোলা ছিল, ঢুকে গেছে, ঢুকে গিয়েও পালাতে পারলো। তারপরে ভেবেছে যে কোনো রকমে এসকেপ করবে, কিন্তু পেছনে ধাওয়া করেছিল, মারা যায় আর কি। ওটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল, মামাবাড়িতে ভিড় টিড় লেগে সাংঘাতিক ঘটনা। এবং তার পরের দিন থেকেই ভেরি নেক্সট ডে ওই আওয়াজটা হয় প্রতিদিন রাত্রি 12টার সময়, দুম করে গুলির আওয়াজটা। ওই গুলির আওয়াজটা স্টিল হয়, এখনো হয়, অদ্ভুত এখনো হয়। এবং রোজ 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 হয় 12টার সময়। কারণ আমরা তখনও কিছুই ফিগার আউট করতে পারছি না। আমরা ঘরের থেকে বারান্দা অবধি গেলাম, করে ওটা হাঁটা শুরু করলো 4 হাত পা দিয়ে, এবং হেঁটে অ্যাবাউট আমাদের দিকে ঘুরলো। যে ওটা একটা মানুষের মুখ হতে পারে না, সাদা ধবধবে কালো চুলের মতন, মানে মুন্ডুটা জাস্ট ঘুরে গেল, কিন্তু হাত পা কিন্তু ওইদিকে, মুন্ডুটা এইদিকে। আমি এরকম দুলে 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 পড়ছি। হঠাৎ আমার এই জায়গাটাতে একটা মুখ, যে মুখটা আমি বারান্দায় দেখেছি, সেই মুখটা আমার দিকে এরকম করে তাকালো। আমি জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হঠাৎ করে আমার কানের বা পাশে জয় মা দুর্গা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত। এটা একটা ফেস্টিভ সিজন এবং সামনেই দিওয়ালি আসছে, দীপাবলি বা কালী পুজো একদমই। এবং আপনাদের সবাইকে হ্যাপি দিওয়ালি, দীপাবলির শুভেচ্ছা প্রত্যেককে। একদমই তাই। এবং খুব ভালো কাটুক আপনাদের এই বছরটা, অলমোস্ট শেষ হতে যাচ্ছে, এবং আগামী বছরটা যেন খুব ভালোভাবে কাটে আপনাদের। এটা বলেই শুরু করলাম আজকের এপিসোড। আজকে যিনি আমাদের স্টুডিওতে এসেছেন, ওনার আবার সেই একাধিক ঘটনা আছে এবং সেগুলোই উনি শেয়ার করবেন। ওনার নাম কোয়েল। ইন্ট্রোডাকশনটা সেরে নিই, কিন্তু তার আগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এপিসোডটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর অন্ধকারের গল্প শোনানোর আগে আলোর শুভেচ্ছা। একদমই তাই। সো কোয়েল, নমস্কার, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছো? এই চলছে, আছি ভালো। গ্রেট। কোয়েল, আই গেস তুমি এই শহরেরই, হ্যাঁ, সুতরাং সবার আগে জিজ্ঞেস করি যে পুজো কেমন কাটালে? খুব ভালো কাটলাম, অন্যবারের তুলনায় বেশি ঘুরেছি এবার। বাহ বাহ। আর গোটাটা শিলিগুড়িতেই ছিলে? হ্যাঁ, শিলিগুড়ি। পুজোয় অন্য কোথাও ভালো লাগে না, যতই নিজের জায়গা। সেখানে কেউ সুইজারল্যান্ডের টিকিট দিলেও যাব না। সো ফেস্টিভিটি তো থাকবেই, এবং আগামী দিনে দিওয়ালিও আসছে, দীপাবলিও আসছে, সেই শুভেচ্ছা রইল তোমার জন্য। কিন্তু আজকে আমরা শুনবো একাধিক ঘটনা। হ্যাঁ, তাই তো? ঘটনা বলি, বলবো আর কি, বলি ঘটনা। শুনি তাহলে। প্রথমে যেটা বলবো সেটা হলো যে তুমি একটু আগে বললে ব্রট আপ শিলিগুড়ি, কিন্তু আমার বর্ন ইন ক্যালকাটা। কিন্তু আমার মা যেহেতু কলকাতার মানুষ, আমার জন্ম ওখানে হয়েছিল। তো আমার ওই মামাবাড়ি ঘিরে প্রচুর ঘটনা আছে। ছোট থেকেই নানান রকমের এক্সপিরিয়েন্স সবার হয়েছে মোটামুটি ওই বাড়িতে যারা যারা গেছে, ইভেন বাইরেরও যারা, বাড়িরই লোকজন এরকম নয়, বাইরেরও অনেকে আছে যাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে। এবং তোমরা গেলে পরেও তোমাদেরও হবে, একটা ঘটনার এক্সপিরিয়েন্স তো হবেই। যাক, সেটাও বলবো পরে। যেটা প্রথম ঘটনা সেটা হলো আমার বাবা মারা যান খুব ছোট বয়সে। তখন আমার 13 বছর বয়স, আমি 7-এ পড়তাম, গার্লসে। তো তারপরে একটা মায়েরও বা আমারও একটু রিফ্রেশমেন্ট বা একটু অন্যদিকে যাওয়ার জন্যে আমার মা বারবার করে মামাবাড়ি যেতেন, যে প্রতি 4-5 মাসে একবার আমরা 10 দিনের জন্য হলেও যেতাম। তো বাবা মারা যাওয়ার মোটামুটি এটা বোধহয় ডিসেম্বর জানুয়ারির ঘটনা, বা বাবা নভেম্বরে মারা গেছিলেন, এরকম সময়েই গেছিলাম কলকাতা। তো শীতকাল, কলকাতায় তো প্রচণ্ড ঠান্ডা পড়ে না। তো ওই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওই 2:30-3টে নাগাদ আমরা ছাদে গেছি। আমি, মায়ের মানে আমার দিদা, 3জনেই ছাদে ছিলাম বসে। এবার
ছাদের মাঝখানে ওই শতরঞ্জি পেতে কমলালেবু খাওয়া, যেগুলো আমাদের হয়। হচ্ছে এদিকে দিদা হচ্ছে জামা কাপড় তুলছে, যেগুলো রোদে শুকোতে দেওয়া ছিল। আমি কমলালেবু খাচ্ছি, করছি, আর মা হেঁটে বেড়াচ্ছে, ছাদে বসছে, আর দিদা জামা কাপড় তুলছে। এটা হচ্ছে সিন। হঠাৎ আমার দিদা আমার মা কাপড়, ওই মা রেলিংয়ের ধারে ঘুরতে ঘুরতে রেলিংয়ের ধারে গিয়ে মা রেলিং থেকে নিচে ঝুঁকে গিয়ে বলল যে, ও মা, মাসু তুমি এখানে হঠাৎ করে। এবার আমি কিন্তু উঠিনি, আমি কিন্তু ওই ছাদে বসা, আমি শুধু আওয়াজটা শুনেছি। ইভেন এখনও আমার কানে বাজে সেটা, যে মাসু তুমি এখানে। মা বলেছে, আর দিদা রেলিং থেকে ঝাঁপ দিয়ে বলে, দিদি তুই কখন এলি? বললো যে নিচে ফোন বাজছে, ফোনটা ধর। সেটা কে বললো? সেটা নিচে যে দাঁড়িয়ে ছিল, অ্যাকর্ডিং টু মাই মম এবং আমার দিদা, যে সেটা মায়ের মাসি ছিলেন, বড় মাসি, মানে একজনই মাসি। আচ্ছা আচ্ছা। আমার দিদার বড়দি। আচ্ছা। থাকেন দিল্লিতে, বাই দ্য ওয়ে। আর আমরা তখন কলকাতার কথা বলছি, কিন্তু গড়িয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার হয়তো চলে এসছে, আমি অত পাত্তাও দিইনি তখন ছোট। আমার শুধু মনে আছে আওয়াজটা, যে নিচে ফোনটা বাজছে, ফোনটা ধর। আর কিছু আমি ওনার গলার আওয়াজটাও পেয়েছি, এখনও আমার কানে আছে আওয়াজটা স্টিল, যেহেতু পরের ঘটনাগুলো ঘটেছিল, নইলে হয়তো ওটা কোনো নর্মাল ঘটনা, ভুলে যেতাম। এইবার মা বলছে কি ফোন, সবাই নিচে নেমেছে, আমি পেছন পেছন নিচে নেমেছি, সত্যিই ফোন বাজছিল। এবার ফোন গিয়ে মাই ধরেছে, মা ফোনটা ধরেছে। ওদিক থেকে আমার আরেক মাসি, বাঙ্কা মাসি, আমার মায়ের মামাতো বোন, আচ্ছা, ফোনটা ধরে বলছে যে তুই কি শুনতে পারলি? তুই কে? না, আমার মায়ের ডাক নাম। বলছে যে হ্যাঁ শোন, আমি না মাসুকে দেখলাম এক্ষুনি। এবার মা আর আমার মা মুখ চাওয়াচি করছে। এটা কিন্তু আমি পরে শুনছি, আমি কিন্তু ফোনের ওখানেই আছে, আমার অতটা মনে ছিল না। এটা পরের আরও ভালো করে যখন বড় হয়েছি, তখন গল্পগুলো যখন আরও কথা হয়েছে, তখন খুবই ছোট, আমি ফোনটাও আসতে শুনেছি, তারা রিসিভও করেছে। প্রপার কথাগুলো পরে আরও ভালো করে পেনিট্রেট হয়েছে ভেতরে, যখন এটা নিয়ে আলোচনাও হয়েছিল। ওই দিক মানে সেম টাইমে আমার আরেক মাসিকেও দেখা দিয়েছেন উনি। এবার বাঙ্কা মাসি ফোনে বলছে যে হ্যালো নানাদি, মাসু মারা গেছে। আমাকে রোজি ফোন করে, মানে মাসির, আমার মায়ের মাসির যে মেয়ে রোজি মাসি, যে দিল্লিতে থাকে, রানা মামা, রোজি মাসি, আমার মায়ের দুই মাসতুতো। মানে হচ্ছে তোমরা তিনজন ছাদে ছিলে, হ্যাঁ। এবারে একজন নিচের থেকে বলেন যে ভেতরে ফোন বাজছে। হ্যাঁ, নিচে ফোন বাজছে, ফোনটা ধর। আমরা যেহেতু ছাদে, তোমার মায়ের মাসি, আমার দিদার দিদি, খবরটা দিচ্ছেন তারই মেয়ে। হ্যাঁ, তার মেয়ে না, বাঙ্কা মাসি হচ্ছেন মাসুর ভাইয়ের মেয়ে, মানে আমার মায়ের। আর দেখেছে আবার আরেকজন, দেখেছেও বাঙ্কা মাসি দেখে ফোনটা করেছে, ফোন করে বলেছে মাসুকে আমি কি করে দেখলাম বেডরুমে। আমি বাথরুমের থেকে স্নান করে বেরিয়ে দেখি মাসু বসে আছে। মাসু বলেছে রোজিকে ফোন কর। রোজি মাসি তখনই ফোন করেছে বাঙ্কা মাসিকে, মা মারা গেল এক্ষুনি বাঙ্কা। এইটা হয়ে বাঙ্কা মাসি আর কাকে ফোন করবে? মাকে, মানে দিদাকে করেছিল মেইনলি। মা ফোনটা ধরেছে, মা বলছে আমরা এক্ষুনি দেখলাম মাসুকে। বলছে দেখলি মানে? বললো হ্যাঁ আমিও দেখলাম, সেম টাইমে দু জায়গায় দেখা দিয়েছে। অথচ রোজি মাসি ওরা কিন্তু দেখেনি, ওরা চোখের সামনে, ওদের সামনে তো বডি। এটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা। মানে এইটা আমি তখন বুঝিনি, যখন মা মাসিরা সবাই মিলে বসে গল্পটা করেছে যে কি করে এটা সম্ভব হয়। বাঙ্কা মাসি বলছে আমি স্নান করে ঢুকে বেডরুমে দেখছি মাসু বসে বলছে যে রোজিকে ফোন কর। বলছে তুমি বেডরুম অব্দি চলে আসলে কি করে? ড্রয়িং রুমের তো দরজা পেরিয়ে আসতে হবে। সাংঘাতিক ওটা। আর তখনই মাও সেম টাইমেই দেখেছে, মানে পুরো স্প্যানটা, টোটাল ঘটনাটা বোধহয় 5 মিনিটও না। সব থেকে বড় কথা উনি বলছেন ফোন ধরতে। হ্যাঁ, কারণ ফোনে খবরটা পাবে ওনার মৃত্যুর। মানে এটা হচ্ছে ওই শেষ জানান দিয়ে যাওয়া একদম। এবং উনি প্রচণ্ড ভালোবাসতেন। তখন তো ছিল না এই ব্যাপারগুলো যে শুধু নিজের বাচ্চারাই বাচ্চা নয়, নিজের তার এখনকার জীবনে নিউক্লিয়ার ফ্যামিলি এটা বুঝবে না যে এই মানে কাকার ছেলে, বা আমরা যে কখনো বলতাম না, আমরা 3 ভাই বোন ছোটোবেলার থেকে বলে এসেছি, আমার কাকার 2 ছেলেকে ইনক্লুড করে, এবং তারাও তাই বলতো আমরা 3 ভাই বোন। কোনোদিনই বলিনি যে আমি একা। এখনও বলতে গেলে 3 ভাই বোনই বেরোয়। হ্যাঁ, তো এটা তো কিছু করার। তখন আমার ওই মায়ের যে দিদি মাসু, আমরা মানে ইনক্লুডিং আস, প্রচণ্ড ভালোবাসতেন নিজের সন্তানের মতো। তাদেরকে যাওয়ার সময় যাদেরকে সামনে পেয়েছিলেন তাদের দেখা দেয়নি, যারা দূরে ছিল তাদের দেখা দিয়ে গেছেন। মানে সাংঘাতিক। এটা স্যাড, কিন্তু একই সঙ্গে এটা সাংঘাতিক
ওরে বাবা সাংঘাত। এখন ভাবলে আরও বেশি, যে কানে যখন আওয়াজটা বাজে, নিচে ফোনটা বাজছে, ফোনটা ধর, এইটা মানে এখনও যে কানে বাজে আমার। আমি তো দেখিনি, আমি তো বসেছিলাম ছাদে, দেখেছে মা আর মাসি, দিদা। সাংঘাতিক। এইটা একটা ঘটনা। ওই মামাবাড়ির আরেকটা ঘটনা আছে, যেহেতু ওই মামাবাড়ির নিয়েই কথা হচ্ছে, যেটা আমি বললাম না তোমরা গেলেও টের পাবে। আমার ওই মামাবাড়ির একটা পার্টিকুলার ঘর আছে, যেটাতে রাত্রি 12টা বাজলে দুম করে একটা আওয়াজ শোনা যায়। আচ্ছা। হ্যাঁ, এবং ওই ঘরে তোমরা গেলে রাত্রে ঘুমোলেও তোমরা পাবে। ওটা ইন জেনারেল, ওটা সবাই শুনেছে। এবার আমরা কয়েকজন ভাই বোন, মানে আমার দাদা, বড়দা, আমার বড় মামার ছেলে, তার মেয়ে, আমার ছোটো মামার 2 ছেলে, আমরা সব মিলে ওই মামাবাড়িতে। এখন তো বড় মামা কাজের জন্য নাগপুর পোস্টিং হয়ে গেছিলেন, আমার ছোটো মামা রাজপুর কলকাতায় বাড়ি করেছেন। তো আমরা ওই গড়িয়ার বাড়িতে কমই মানে একত্রিত হই। তো লাস্ট অনেক বছর আগে, এটা 10-12 বছর আগের কথা বলছি, সেইবার ভাইফোঁটায় আমরা সব ভাই বোনরা যেহেতু একসাথে হয়েছি, তখনও আমরা যথেষ্টই বড়। আমরা ঠিক করলাম যে এই আওয়াজটার মানে দেখবো যে হয় কোথা থেকে, মানে ঘরের ভেতরের আওয়াজ যেটা আমরা শুনে এসেছি যে নয়, সেই জন্য আমরা ঘরের ভেতরেও কিছুটা কয়েকজন থাকবো, আর ছাদের থেকে আওয়াজটা আসতো। মানে সবাই আমরা যে ঘটনাটা শুনেছি সেটাতে শুনেছি ছাদের একটা ঘটনা, সেই জন্য আমরা ছাদেও 2-4 জন থাকবো। আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা সেট আপটা করেছি, মানে খুঁজেই ছাড়বো কোথা থেকে আওয়াজটা আসছে, মানে এটা কেউ বোকা বানাচ্ছে বা কিছু, খুঁজে বের। কারণ তখনও আমরা যে প্রচণ্ডভাবে বিশ্বাস করছি সেটা না, আবার অবিশ্বাসও করছি না, কারণ হাজার হাজার ঘটনাও ঘটেছে ওই বাড়িতে, পুরোপুরি অবিশ্বাসও করতে পারবো না, আবার একদম নিজের চোখে না দেখা অবধি বিশ্বাসও করতে পারবো না। বছরের পর বছর হয়ে আসে। হ্যাঁ, এখনও সেম, এখনও হয়। তো এবং ওই একটাই আওয়াজ, আর কিন্তু কিছু হয় না। তো এবার আমি, আমার বোন, মানে মামাতো বোন, আর হচ্ছে ছোটো মামার ছোটো ছেলে, আমরা 3 জন ঘরে। আমার একটুখানি ভয় লেগেছে, আমি যাইনি ছাদে, কারণ যেহেতু শুনেছিলাম মেইনলি ছাদের ঘটনা। আমি বলছি তোরা যা, আমরা ঘরে থাকবো বাবা। তো বড়দা, ছোটো মামার বড় ছেলে, এরা 2 জন গেছে ছাদে, আর আমরা 3টে ঘরে। এবার 12টা বেজেছে ডট, দুম আওয়াজটা হয়েছে। আমরা ঘরে কিচ্ছু দেখিনি, শুধু আওয়াজটা পেলাম, ছাদের দিকেই তাকালাম 3 জনে। হয়ে গিয়ে আমরা দৌড় মেরেছি ওপরে 3 জনে মিলেই। এখন ওরাও তো হয়, আমরা তো কিছু দেখিনি, ঘরে শুধু আওয়াজটা শুনেছি। এবার তার মানে ওরা কিছু দেখেছে, আমরা যখন দেখিনি তাহলে ওরা দেখেছে, অবভিয়াস। উপরে গেলাম, দেখলাম বড়দা রেলিং দিয়ে নিচে কিছু দেখছে, ওদিকে বঙ্কা মানে আমার বড় ভাই, ছোটো মামার বড় ছেলেও ঘুরে বেড়াচ্ছে। বললাম কী, বললো কিচ্ছু নেই, বিশ্বাস করে একটা কিচ্ছু দেখতে পেলাম না, কিন্তু আওয়াজটা হলো, ওরাও পেলো, ওদেরও মনে হলো ছাদেরই আওয়াজ। বললো কিচ্ছু দেখতে পেলাম না। বললো, আমি বললাম এটার গল্পটা এটা একটু শুনতেই হবে, এটা বারবার হচ্ছে এরকম। নিচে নেমে এসেছি সবাই। এবার আমাদের ওই মামাবাড়িতে একটু দেরি করে ঘুমানোরই অভ্যেস, আমরা ওই খাওয়া দাওয়া করে এসে বসে গল্প টল্প করে, লাল চাতালের সেই পুরোনো দিনের বাড়ির মতো বাড়ি তো, ওই লাল সিঁড়ি, খিড়কি দরজা আমাদের একটা আছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটা ঠ্যাক করে মেরে খিড়কি দরজা দিয়ে ঢোকা যায়, বেশ মজার লাগতো ওই জন্য বাড়িটা যেতে। তো আমরা অনেক রাত অবধি ওই বড় মামা, বড় মামি, আমরা সবাই গল্প করতে ভালোবাসি। তো সব মিলে গল্প করছে ওরা, সুমা মানে আমার দিদা ওরা সবাই বসে গল্প করছে। আমরা তখন এসেছি, এসে বলেছি ঘটনাটা বলো আজকে ক্লিয়ার। আমরা 5 জনে এরকম খুঁজে পেলাম না কিছু। বহু বছর আগে নকশাল পিরিয়ড যখন প্রচণ্ড, 70s, মানে 60s, লেট 60s 70s, ওই সময় এই বাড়িতে যখন আমার মানে ঠাকুরদা, মানে আমার দাদু দিদা, তখন হ্যাঁ দাদু দিদা, ছোটো মামা বড়ো মামারাও তো বোধহয় তখনই থাকতো, হ্যাঁ মা সব ছিল। তো মা তো ধরো এখন অনেক ছোটো তখন, আর আরও প্রচুর লোকজন না বাড়িতে থেকে যেতেন, কারণ আমার মায়ের বড় মামাও আসতেন ওখানে রেওয়াজ প্র্যাকটিস করতে, উনি বাঁশি বাজান, উনি ওখানে বাজাতেন আর কি, মানে প্র্যাকটিস করতে ওনার একটা বাঁশির রুম আছে যেটাতে বাঁশি বানাতেন। তো সব ওই বাড়িতে তো প্রচুর লোকজনের যাতায়াত ছিল, স্টুডেন্টরা আসতো বাইরের থেকে, বিদেশ থেকে, আমরা দেখেছি। তখন আমি 1-2 বাড়ি দেখেছি। তো বাড়িটা গমগমে সবসময় লোকজনে ভরা।
ওই সময় আমার দাদু বলছে আমার মামাবাড়িতে থাকতেন, মায়ের মামাবাড়ি থেকে গান শিখতেন ইয়েতে সাকিরউদ্দিন খান, মানে মার যে গুরু, ওই আমার মামাবাড়িতে মানে মায়ের মামাবাড়িতে গানের বাজনা চল আরও বেশি। সেই জন্য আমার দাদু পাঠিয়ে দিয়েছিলেন মাকে যে ওখানে থেকে তুই গান বাজনা করবি। ওই যে সকাল 5টায় উঠে কাজ করার ওই রুটিনটা মার ওই বাড়িতে বেশি হতো। আমার মায়ের বড় মামা সাংঘাতিক স্ট্রিক্ট এই ব্যাপারে, মা ছিল না। ছোটো মামা, বড় মামা, দাদু, দিদা, আরও 2-4 জন লোকজন বাড়িতে ছিল। হঠাৎ একটা লোক ধুমধুম 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 করে সিঁড়ি টিড়ি দিয়ে উঠে মানে দিক বিদিক শূন্য হয়ে ছাদে চলে যায়। এবার দাদু কে 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 করতে করতে বেরিয়েছে, দিদা রান্নাঘরে ছিল, কিছুক্ষণ বলো কে একটা আওয়াজ শুনলাম, দুমদাম ছাদে উঠে পিছন পিছন দেখেছে কতগুলো পুলিশ, 2-4 জন উঠে গিয়ে ওপরে দাম করে আওয়াজ হয়েছে, শ্যুট করে দিয়েছিল নকশাল। এবং ও তখনই ছাদ থেকে লাপটা মারে, ওই সময় শ্যুটটা করে। ও ছাদ মানে পালাচ্ছিল মোট কথা, একজন নকশাল আন্দোলনের, উনি পালাতে 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 ওই আমার ওই দরজা খোলা ছিল ঢুকে গেছে, ঢুকে গিয়েও পালাতে পালাতে তারপরে ভেবেছে যে কোনো রকমে এসকেপ করবে, কিন্তু পেছনে ধাওয়া করেছিল, মারা যায় আর কি। ওটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল, মামাবাড়িতে ভিড় টিড় লেগে সাংঘাতিক ঘটনা। এবং তার পরের দিন থেকেই ভেরি নেক্সট ডে ওই আওয়াজটা হয় প্রতিদিন রাত্রি 12টার সময়, দুম করে গুলির আওয়াজটা স্টিল হয়, এখনো হয়, অদ্ভুত এখনো হয় এবং রোজ 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 হয় 12টার সময়। কিন্তু স্ট্রেঞ্জ না ব্যাপারটা, মানে যারা ওই বাড়িতে থাকে তাদের কাছে তো ইউজ টু, তারা রাত্রি 12টার আর অপেক্ষাও করে না। আমরা গেলে যেমন বসে থাকতাম যে আরেকটু আওয়াজটা হোক শুনতে পাবো, তাদের আমাদের বাড়িতে এখন যারা সময় ওরা থাকে, ওরা কেউ ওটা নিয়ে আর বদার্ড না, কারণ কোনো হবেই এবং ওটা ওদের সাথেই চলছে এবং কোনো ডিস্টারবেন্স নেই, কিছু নেই, এরম না তো যে বাড়িতে টিকতে দিচ্ছে না বা কিছু, নাথিং অ্যাট অল, শুধু এই আওয়াজটা হয় দুম। দুটো ঘটনাই না, এটা কেমন খারাপ লাগা। হ্যাঁ, কিন্তু ভীষণ অন্যরকম, মানে ভীষণ ভয়ে গায়ে কাটা দিয়ে সাংঘাতিক এরকম কিছু নয়, কিন্তু ওই বাড়িটাতে তোমরা ঢুকলেই তোমার একটা আনক্যানি ফিল হবে, মানে আনক্যানি ইন দ্য সেন্স নট মানে আমাদের স্কিন নাকি খুব সেন্সিটিভ, যেটা চোখও দেখে না, স্কিন বোঝে, ভাইব যেটা স্কিন খুব বোঝে যে একটা অন্যরকম হাওয়া বা একটা অন্যরকম আমেজ, আবহাওয়া স্কিন বোঝে। কিন্তু চোখ বন্ধ করে দিলেও, তুমি যদি চোখ বন্ধ করে তোমাকে গাড়িতে উঠে দিই, তুমি ডুয়ার্সের দিকে যাচ্ছ না দার্জিলিংয়ে দিচ্ছে, ইউর স্কিন ক্যান টেল ইউ যে ওই আবহাওয়াটা তুমি বুঝে যাবে। ওই বাড়িটাতে ঢুকলেই তোমার মনে হবে যে না, সামথিং ইজ দেয়ার, ব্যাস এটাই। সেটা ক্ষতিকারক নয়, কোনো নেগেটিভ ভাইব নয়, কিন্তু একটা অন্যরকম ব্যাপার এইটা। হ্যাঁ, এবং প্রতিদিন রাতে ওই আওয়াজটা শোনা যাচ্ছে, এটাও তো একটা মানে খুব কি অদ্ভুত না, জানান দিয়ে যাওয়া যে আমি আছি। কিন্তু আর ওই 70-71 থেকে এখনো পর্যন্ত সেম, সাংঘাতিক। এবং পরবর্তীতে কোনো মানে কাউকে হার্ম করা কিছু না, মানে আমি বলছি অ্যাজ আ রেমেডি না, কেউ কিছু ওখানে কাউকে কারণ আমার দাদু দিদার আরও অনেক ঘটনা যা মানে দেখেছিলেন, অর্ধেক স্বপ্ন, আমার দাদু অর্ধেক স্বপ্ন, এরকম স্বপ্নও ঠিক নয় ওটা, মানে আমার দাদুর আর দিদার কথা অনুযায়ী তো তারা চোখ খুলেছিলেন, আমরা বলি স্বপ্ন কথাটা, কিন্তু অ্যাকচুয়ালি নাকি দেখতে পেয়েছিলেন। সেটা একটা সাংঘাতিক ঘটনা আছে, সেটা কি একটু শোনা যাবে হালকা করে? তাহলে বলি। আমার তো তখন জন্মই হয় না, আমার মার তখন 15 বছর বয়স হবে ম্যাক্সিমাম, বা 14। আচ্ছা, আমার ওই মামাবাড়ির একটা রুম বিরাট বড়, ওই রুমটার একটা খাট হচ্ছে মোটামুটি 3 জন শুতে পারবে, আরেকটা সিঙ্গেল। তা আমার দিদা, আমার বড় মামা, ছোটো মামা, মা, 4 জন ওই খাটে ওই ব্রডভাবে শুতেন আর কি, যেটাকে পাতালি হয়ে শোয়া, ওইভাবে শুতেন। আর এরকম মাথার সামনে আমার ডান দিকে দরজা, এভাবে শুতেন। আর মাথার সামনে যে ডিভানটা ছিল সেটাতে একা আমার দাদু শুতেন। আচ্ছা আচ্ছা। এবার ওই রুমটাতে ঢোকার জন্য যে দরজাটা, ওই দরজাটার উল্টো দিক থেকে ছাদের সিঁড়ি ওঠে, মানে দরজাটা থেকে যদি তুমি বেরিয়ে ছাদের সিঁড়ি, বাদিকে গেলে আরেকটা রুম, তারপর আরেকটা রুম, এরকম আর কি ব্যাপারটা। তো এটা পরে শুনেছি, গল্পগুলো আমরা যখন শুনতে বসতাম, দাদু দিদা সবার দুজনের মুখের থেকেই শোনা, আলাদা আলাদাভাবেও শোনা। যেটা কথা, একদিন রাত্রে আমার দাদু দিদা সবাই ঘুমোচ্ছেন আর কি, আমার মা, বড় মামা, ছোটো মামা সবাই একটা ঘরে ঘুমোচ্ছেন। তো
ঘটনাটা অন্যভাবে বলবো, যেভাবে মানে আমাদেরকে প্রজেক্ট করা হয়েছিল, যেভাবে আমাকে দিদা বলেছিল যে রাত্রিবেলা দেখলাম তোর দাদু উঠলো, দাদাজি আর ডাকি আমরা, দাদু আমার মায়ের মা বা মায়ের বাবা, উঠে উফ কি দেখলাম, হুফ কি দেখে ফেলাইলাম। উনি বাঙাল ছিলেন, বাঙাল ভাষায় কথা বলতেন। কি একখানা দেখে ফেলাইলাম, একটু জল দাও আমাকে, কেউ জল দাও। তখন আমার দিদা উঠে বলছে ওই মাথার সামনে জল রাখা আছে, খাও। তো কি দেখলাম অসীমা, কি দেখলাম? বলছে তুমি জল খাও, খায় শো। আমার দিদার নার্ভ মারাত্মক স্ট্রং, আমার দাদুর একদম না। আমার দাদু প্রচণ্ড ভীতু, আমার দিদা মারাত্মক সাহসী। সেদিন রাতে আর কোনো কথা হয়নি অ্যাজ সাচ। সকালবেলা দিদা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চা বানাচ্ছেন, এ করছেন, দাদু শোয়া। হ্যাঁ, তখন ওই 7টা 7:30 মতো বাজে সকাল। এবার দাদুকে চা দিয়েছে, মা ওরা সব বিছানায় শোয়া, সবাই জেগে টেগে গেছে শোয়া। মা তো একবার রেয়াজ করতে চলেও এসছে, মাকে 5টায় উঠিয়ে রেয়াজ করাতে যেত। তো যাই হোক, দিদাকে বলছে যে তুমি একবার আমার জিজ্ঞেস করতেছো না তো যে আমি কালকে রাত্রে যে তোমারে কইলাম যে কি দেখলাম? বলছে কি দেখছো? বলছে রাত্রে আমরা সবাই শুয়ে পড়ছিলাম না, হ্যাঁ, হঠাৎ দেখলাম একটা আধা বয়সী বুড়া লোক, মানে আধ বয়সী, হ্যাঁ মাঝ বয়সী আর কি, মাথাটা চুললে টাকটা, ধুতি পাঞ্জাবি পরা, দৌড়াতে দৌড়াতে আমার খাটের মধ্যে আইসা আমাদের ধাক্কা মেরে উঠায়, মানে আমারে সরায়া শুইতে চাচ্ছে। এবার দাদুর কথা শুনে মনে হলো ওটা দাদু দেখছিলেন, এরম না যে স্বপ্ন। উনি চোখটার ঘুমটা ভেঙে, মানে কারো ধাক্কা খেয়ে ওনার ঘুমটা ভেঙেছে, হলো তন্দ্রাটা মানে ঘুমটা কেটেছে। এবং পেছন পেছন আরেকজন জোয়ান ছোকরা আইলো পিছন পিছন, সে আইসা মানে আক্রমণ করার মতন ওই বুড়ো ভদ্রলোককে আর কি। তো ও বাবাগো করতে করতে ও সিঁড়ি দিয়া ছাদে উঠে গেছে দুইজনই। আমি ধরফরায় উঠে ভাবছি কি দেখলাম, এটা স্বপ্ন দেখলাম না, দাদু বলছে এটা আমরা স্বপ্ন দেখলাম না কি দেখলাম। তারপরের থেকে তো আমি আর কেমন শরীর খারাপ লাগতেছিল, আমি আর করি নাই। তখনই তো বললাম আমাকে একটু জল দাও, তুমি জায়গায় ছিলা, নড়তেছিলা, দেখছিলাম। বলছে কারণ, বলছে যে বুঝতে পারলাম না কি হইলো, কি যে হইলো, কি যে দেখলাম, কারে তো দেখলাম। বললো বাকিটা আমি দেখছি। দিদা বলছে হঠাৎ করে, দিদা বলছে যে হ্যাঁ কোথায় যে চইলা গেল, ওরা ছাদে উঠে যে কী হইলো, নাকি স্বপ্নই দেখলাম? বললো স্বপ্ন না, বাকিটা আমি দেখছি, দিদা বলছে। এইবার দাদু বলছে মানে? বলছে তুমি যতটুকু দেখছো তারপরের থেকে আমি দেখছি যে ওরা ছাদে উঠে কী হয়েছে। তুমি শুয়া পড়লা জল খায়া, তারপরে বুড়াটা এসে আমার দিকে তাকাইছিল দরজার থেকে এরকম করে সেটা। এবং দিদা তো খুব সাহসী, দিদা খাট থেকে নেমে পিছন ছাদে চলে গেছে। দাদু সেটা জানে না, দাদু জল টল খেয়ে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর 10-15 মিনিট 20 মিনিট 15 মিনিটের পরের ঘটনা আর কি, ছাদে উঠে দেখছে যে ওই বুড়ো লোকটার সাথে ওই জোয়ান ছেলেটার হাতাহাতি হতে হতে ওই ভদ্রলোককে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ছাদের থেকে। ওই অল্প বয়সী, হ্যাঁ যে ছিল সে। ওটা দেখে দিদা আর দাঁড়ায় নাই, চলে এসছে। দাদা বলে আমি আর দাঁড়াই নাই ওইখানে, আমি চলে আসছি, এসে শুয়ে পড়ছি। মানে এটা কি হচ্ছে ঘটনাটা, মানে সত্যি হচ্ছে এরকম? হ্যাঁ, এটা দেখেছে দুইজনই হাফ হাফ। দাদু যদি, আমার মনে হয় পরে আমার যেটা মনে হয়েছে, দাদু যদি ভয় না পেতেন পুরোটা দাদুই দেখতেন হয়তো। এবার ছাদ অব্দি যেতেন কিনা আমার দাদু সন্দেহ আছে, কারণ তিনি ভীতু মানুষ। এটা আমার মনে হয়, যেহেতু ওরা দুজন আর কি ওদের পরিস্থিতিটা বোঝানোর জন্যই এসছিল, ক্ষতি করার হলে তো ক্ষতি করতে পারতো। আমার আবার একটু অন্যরকমই মনে হলো। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুতই। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এটা স্বপ্নই নয়। না স্বপ্ন নয়, এটা স্বপ্ন নয়, কারণ আছে তো, এটা রিয়ালিটিতেই হচ্ছিল। হ্যাঁ, দেখা দেওয়ার মতো না, মানুষ না অবশ্যই না। মানুষ রাত্রিবেলা 1টার সময় এসে ধাক্কাধাক্কি করে, সেটাই ভাবছি আমি। নকশালের গল্পটা শোনার পরে ভাবলাম ওরকমই কোনো একটা ঘটনা চলছে। একদমই না, সেটাই তো কথা। মানে আমার দাদু তো ধাক্কা তুমি ঘুমাচ্ছ, ঘুমের সময় কেউ তোমাকে ধাক্কা মেরে ওঠাচ্ছে, ওই ফিল। হ্যাঁ, আমি সেই জন্য ভাবছি যে ঘটনাটা ঘটছে। হ্যাঁ, এবং এইটা আরো পরিষ্কার হয়েছে যখন এই বাড়িটা যার থেকে কিনেছিল তার সাথে কথা বলতে গেছে। সে 2-4টে বাড়ি পরেই থাকে, তাকে ডাকা হয়েছে। আমার দাদু ডেকেছে যে জীবনদা কি হয়েছে, কন তো এই বাড়ির ঘটনা কি? বলছে কেন, কিছু তো না। বলছে না, আমরা এরকম দেখছি। হলো তোমরা দেখে ফেলছো তো? কাকা ভাস্তা ছিল ওরা। বলছে সম্পত্তি নিয়ে ঝগড়া হয়েছিল, ছেলেটার কেউ নেই, ছেলেটার বাবা মা নেই, এই কাকাই মানুষ করেছিল আর কি।
হ্যাঁ, ছোটো থেকে বোধহয় তার দাদার ছেলে আর কি। তো দুইজনের ভালোই সম্পর্ক ছিল, বলছে পাড়ায় সবাই খুব ইয়েই করতো, ভালো, খুব ভালো সম্পর্ক, বাবা ছেলের মতোই ছিল। একদিন হঠাৎ করে এই কাকার বডি পাওয়া যায় পড়ে থাকতে, এবার পাড়ার লোকজন এরকম দেখেছে যে সকালে ঘুম থেকে উঠে এরকম পড়া। তো তখন পুলিশ ইনভেস্টিগেশন জানে ছাদের থেকে পড়েছে বা কোথাও থেকে পড়েছে, পড়ে গিয়ে মারা গেছে। এবং ছেলেটা বলেছে যে আমি জানি না, কাকা সুইসাইড করতে পারে বা কিছু। এবার কেসটার কোনো কারণ কাকা ভাস্তার কোনো ঝগড়া টগড়া বিশেষ করে কেউ দেখেনি কোনোদিনও, এটা হঠাৎ করে, তার ফলে ছেলেটার উপরে সন্দেহ যায়নি। তার কারণ পাড়ার লোক বলেছে ওদের দুজনের খুব ভালো সম্পর্ক, কোনোদিনও তো দেখিনি কিছু। এবার কোন বেসিসে ধরবে, কোনো আই উইটনেস নেই বা কিছু। ঠিক উইদিন ওনার শ্রাদ্ধের ডিউরিং দ্যাট পিরিয়ড ছেলেটাও ছাদ থেকে পড়ে মরে যায়। তার কারণ মানে ওই কাকার নেওয়া, সবাই বলে যে ওই কাকার স্পিরিট বা কিছু এসে ওকেও ফেলে দিয়েছিল সেমভাবে, এবং সেম জায়গায় বডি পেয়েছিল। আর এই দুটো ঘটনা কি ওই বাড়ির থেকেই হয়েছে? হ্যাঁ, এবং ও অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে কাকাকে মারতে আক্রমণ করতে এসেছিল, যেটা দাদু বললো, এই ঘটনাটা যাতে সবাই জানে যে অ্যাকচুয়ালি ওদের দুজনে মানে ওকে যে মেরেছিল ভাস্তা সেটা জানানোর জন্যে। কারণ সবাই তো সন্দেহই করতে পারবে যে না এত ভালো সম্পর্ক কী করে, নিশ্চয়ই সুইসাইডই হবে। অ্যাকচুয়াল ঘটনাটা কী হয়েছিল সেটা জানানোর জন্যই এই ঘটনাটার পুনরাবৃত্তি আর কি, ওই দিন যেটা হয়েছিল সেটা করে দেখানো। হ্যাঁ, আমার তাই মনে হয়। আমি ঘটনাটা চলাকালীনই আমি একটা জিনিস বলতাম, কিন্তু আমাদের অনেক দর্শক শ্রোতা এটা ভালোবাসে না যে ঘটনা চলাকালীন মাঝখানে ইন্টারাপশন। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু এটা কিউরিওসিটি বলে একটা জিনিস হয় তো, সেই জন্য প্রশ্নগুলো চলেই আসে স্বাভাবিক। আর যখন ঘটনাগুলো শোনা হয় এতটাই মানে ইন্টেন্সলি শোনা হয় বা সুতরাং একটা ওরকম কোয়েশ্চেন্স চলেই আসে। যাই হোক, কোয়েশ্চেনটা যেটা হয় সেটা হলো মানে জাস্ট ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, ওটা স্বপ্ন ছিলই না। অনেক সময় আমাদের মনে হয় যে ঘুম থেকে ওঠার পর রিয়ালিটি আর ঘুমাচ্ছি এই যে ডিফারেন্সটা হতে কয়েক সেকেন্ড সময় লাগে। তো আমি ওই কারণেই এই কথাটা বললাম যে আমার মনে হচ্ছে, একদম আমার পার্সপেক্টিভ, যে আমার মনে হয় না ওটা স্বপ্ন ছিল। নাহলে পরে এরকম কন্টিনিউয়েশন অফ স্বপ্ন একজনের থেকে ট্রান্সফার হয়ে আরেকজনের কাছে চলে গেল, এটা একটুখানি স্বপ্ন হলে একই সাথে দুজন দেখাটা একটু উইয়ার্ড না? হ্যাঁ, মানে একই স্বপ্ন একই টাইমে দুজনে কি করে দেখবে? ওটা অ্যাকচুয়ালি যদি বা পারে একজনের স্বপ্ন ভেঙে যাওয়ার পরের অংশটুকুর থেকে আরেকজন দেখছে, তাকে জল খাইয়ে তার কারণ ওই গল্পটা ওদের দুজনের কমপ্লিট করে দেখাতে হবে অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছিল ওটা কি, ওটা বোঝানোটা ওদের কাজ। মানে বিশেষ করে কাকার, যার সাথে ইনজাস্টিসটা হয়েছিল, যাকে মারা হয়েছিল, সবাই ভেবে বসে আছে যে সে হয়তো সুইসাইড করেছে। অ্যাকচুয়াল কি হয়েছিল সেটা কাউকে না কাউকে জানাতে হবে। স্পিরিট হওয়ার পরে সে কী করে জানাবে যে কানেক্ট করতে পারে তার সাথেই? মানে আমার দাদু যেমন হয়তো কিছুটার পরে নিতে পারেনি, জন্য তাকে কমপ্লিট করতে পারে। আমি বলছি যদি দাদু নিতে পারতেন গোটাটা হয়তো আমার দাদুই দেখতেন, কিন্তু যেহেতু উনি পারেননি, নার্ভটা ফেল করে গেছেন, নেক্সট আরেকটা টার্গেট নিয়েছে, সেই জন্য দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন ভদ্রলোক দেখার জন্য যে ক্যান ইউ রিসিভ মি অর নট। সেই জন্য আমার দিদা যখন উঠে গেলেন পেছনে, বুঝে গেলেন যে এর সেই নার্ভটা আছে। আমরা তো কানেক্ট করার চেষ্টা করবো। আমি যদি দেখি যে আমি তোমাকে একটা কথা বলছি তুমি নিতে পারছো না, আমি তোমাকে বলবো না তো। এই রিসিভিং ব্যাপারটাও তো চাই। আর স্বপ্ন আমরা মোটামুটি তাদেরই দেখি যাদেরকে আমরা চিনি, পেছনে ব্যাকগ্রাউন্ডে কখনো চিনতাম। দেখবে স্বপ্ন আমরা খুব অচেনা ব্যক্তি নিয়ে খুব কমই দেখি। এদেরকে তো আমার দাদু দিদা চেনেই না, তো সুতরাং দেখার কথা আসছে না সেইভাবে হিসেব মতো। এটাই কথা। এই দুটো গল্প যে প্রচণ্ড এইটা তাও একটু আমাদের ভয়ঙ্কর ঘটনা এই বাড়িতে কিছু সাংঘাতিক। হ্যাঁ, মানে ঘটনাগুলো ভীষণ, এখনো পর্যন্ত যতটুকু শুনলাম আর কি, ভীষণ ভয়ঙ্কর কোনো ঘটনা না, তবে ব্যাপারটা ভীষণভাবে উইয়ার্ড। হ্যাঁ, ভীষণ উইয়ার্ড, একটু গা ছমছমেও। হ্যাঁ, এবং অনেকটাই অন্যরকম। এই যে একটা বাড়িতে এখনো পর্যন্ত সেই 70 দশকের থেকে এখনো পর্যন্ত ওই গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এনিওয়ান ক্যান ট্রাই। এটা ইটসেলফই তো এটা কেমন টাইপের। হ্যাঁ, এটা খুব অস্বাভাবিক। বরং আমি আবার এখন যে গল্পটা বলবো, গল্প বলাটা ভুল, সেইটা সাংঘাতিক। বেশ, সেইটা সাংঘাতিক। সেটা আমার নিজের অনেক বড় হয়ে গিয়ে ঘটনাটার নিজের এক্সপিরিয়েন্স।
এবং তারপরেই আমি হয়তো বেশি করে স্পিরিটস এবং গড দুটোকেই বেশি আরও মানে ভীষণ কি বলবো এভিডেন্ট, যেহেতু প্রচণ্ড, নইলে আমি ভীষণ লজিক্যাল, আমি মানতাম না। আমার সাথে বোথ এদের দুজনেরই সাংঘাতিক কতগুলো ঘটনা মানে হয়েছে আমার সাথে। তো আমি আজকে তো মানে ভগবান নিয়ে কিছু বলবো না, স্পিরিটটা নিয়ে বলি। তো আমি হস্টেলে পড়তে গেছিলাম। আমার হস্টেলটা ছিল হচ্ছে একদম গার্লস হস্টেল যেরকম হয় আমাদের বিল্ডিংয়ে, ইউনিভার্সিটি বিল্ডিং। এবার এই পুজোর ছুটির টাইমটাতে ঘটনা আর কি, এটা 2005-06। আর জাস্ট একটুখানি ইন্টারাপ্ট করছি, এই ইউনিভার্সিটির হস্টেল যেটা তুমি বলছো সেটা শিলিগুড়িতে নয়? না, একদমই না, আমি শিলিগুড়িতে পড়িনি, হাই সেকেন্ডারি পরে আমি বাইরে পড়েছি। আচ্ছা আচ্ছা। একটা গন্ডগোল করেছিলাম, কারণ হচ্ছে পলিটিক্সের জন্য এখানে এক কলেজে আমাকে থাকতে হতো, নাম ঢোকানো ছিল, খুব খুব খারাপ ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি পড়তাম না। তো আমরা তখন আমি চূড়ান্ত লেভেলে ফ্রন্ট রো পলিটিক্স করি তখন। যাই হোক, অ্যাকচুয়ালি পড়তাম হোমিওপ্যাথি আমি ওইদিকে আর কি। যাই হোক, এবার ওই কলেজের ক্যাম্পাসে, সরি আমাদের কলেজ হস্টেলটা এরকম যেরকম হস্টেল হয়, 2 স্টোরড বিল্ডিং, একতলা দোতলা, টানা বারান্দা, আগেকার দিনের মোটা থাম, যেরকম আগেকার, যেহেতু বহু পুরনো কলেজ। তো আমার রুমটা ছিল দোতলায়, আর একতলায় যে পুরো বিল্ডিংটাতে ছড়িয়ে মেয়েরা থাকছে। এবার পুজোর ছুটিতে বেশিরভাগই বাড়ি চলে গেছে, মানে আর 2-4 দিন বাদেই পুজো শুরু, আমিও বাড়ি যাব। তো আমার দুজন বন্ধু, আমার এবার হস্টেলের সব রুমের সব মেয়েরা তো বন্ধু নয়, তারা ব্যাচমেট ক্লাসমেট, এই আমাদের সাথে হস্টেলে থাকে সবাই বন্ধু নয়। এবার একতলার ফ্লোরের দুটো মেয়ে আমার খুব ভালো বান্ধবী, একজনকে আমরা মিমি ডাকতাম, ডাকনামেই ডাকতাম যেহেতু ও শিলিগুড়ির ছিল, আর আরেকটা মেয়ে ছিল ওর নাম দেবস্মিতা, নিচে। তো আর ওপরের রুমে আমি আর আমার সাথে আরেকজন অর্পিতা, ও এরা দুজন আমরা ছিলাম রুমে। আর দোতলার আমার হচ্ছে 2nd নাম্বার রুমটা ছিল। তারপরে একদম রোয়ের লাস্টের দুটো রুমে নাকি একটা রুমে 2-4 জন মেয়ে তখনও ছিল। এই হোস্টেলের মানে 10 জনের বেশি বোধহয় মেয়ে নেই, 10 জনও নেই হিসেব মতো, কারণ সবাই পুজোর ছুটিতে বাড়ি গেছে, যারা দূরে গেছে, অনেকে আগে চলে গেছে, ক্লাস আর হবে না, অনেকের এক একজনের এক এক রকমভাবে সেট আপ। তা আমি হচ্ছে তার পরের দিন নাকি তার পরের দিন যাব, ওরাও ওইভাবেই। তো রাত্রেবেলা আমরা তখন তার পড়াশুনো নেই, আড্ডা মারছি আমাদের রুমে। ওই 2টো খাট দুদিকে, আর নিচেও তাই, সব রুমেই তাই, এরকমই, খুব যে বিরাট বড় রুম সেটাও নয়, মাঝখানে জায়গা, দুদিকে 2টো খাট আর কি, এরকম রুমের স্ট্রাকচার। 11টা 11:30 বাজে বোধহয় রাত্রিবেলা। খুব গরম নেই, আবার ঠান্ডাও নেই, পুজোর সময় যেরকম হয়। আর ওটা যেহেতু কলকাতার আউটস্কার্টস বলবো না, কলকাতা নয় প্রপার, তো সেই জন্যে কলকাতার মতো দাবদাহ গরমটা তো নেই, কিন্তু আবার ঠান্ডা নয়, কিন্তু প্লেজেন্ট। তো আমি শুয়ে আছি নাকি বসেছিলাম মনে নেই আমার, কথা বলছিলাম মোট কথা ওর সাথে, অর্পিতার সাথে। হঠাৎ রুমের টেম্পারেচারটা মনে হচ্ছে বাড়ছে, মানে আমার গরম লাগছে। এবার আমি অর্পিতাকে বললাম, ফ্যানটা কি একটু ফুল স্পিডে করে দিই, খুব গরম লাগছে। অর্পিতা বলছে, হ্যাঁ আমারও খুব গরম লাগছে হঠাৎ করে। তো তারপরে ফুল স্পিড করতে গিয়ে দেখলাম 5-এই চলছিল, সরি না 4-এ চলছিল বোধহয়, নাকি বাড়ালাম এরকম কিছু, মোট কথা ফ্যানটা ফুল স্পিড তখন। কিন্তু গরমটা না কমছে না, উল্টে আরও বাড়ছে, গরমটা বাড়ছে, এবং আফটার 10 মিনিটস আনবেয়ারেবল গরম ঘরের ভেতরে। মানে মনে হচ্ছে মানে মানে ঘেমে ঝোল হয়ে, মানে এখনই স্নান করে এসেছি, দরদর করে ঘামছি, হওয়ারই কথা নয় তখন, তার কিছুক্ষণ আগে অবধি ঠিক ছিল। এবার এই ঘটনাটা অলমোস্ট 12টা বাজে, অলমোস্ট। আমি আর অর্পিতা না আর না হাফছের ক্লস্ট্রোফোবিক লাগছে, অতটা গরমে এসে বারান্দায় দাঁড়িয়েছি, বারান্দায় টেম্পারেচার কম, দেখলাম বারান্দাটা প্লেজেন্ট অনেকটা। আমি আর অর্পিতা দাঁড়িয়ে গল্প করলাম
কিছুক্ষণ যে ভাল লাগছে, তা আবার ঘরে গেলাম। কতক্ষণ দাঁড়াবো বারান্দায়? ঘরে গিয়ে দেখি টেম্পারেচার আরও বেড়ে গেছে আগের চেয়ে, মানে নেওয়া যাচ্ছে না, ঘরে থাকা যাচ্ছে না। ঘরে আগুন লেগে গেলে যেরকম একটা অদ্ভুতভাবে গরম লাগবে, তাপটা ঠিক ওরকম। এত গরমটা তো অস্বাভাবিক। এবার এটা কেমন লাগছে, আবার বারান্দায় চলে এসেছি, যে থাকা যাচ্ছে না ঘরে। এবার অন্য রুমগুলোর লাইট অফ, কোনোটার লাইট অল্প এসে, অনেকের পর্দাটা দেওয়া, দরজা বন্ধ হয়নি, একটু লাইট আসছে রুম থেকে। আমাদের রুমের কিন্তু রড লাইট জ্বলছে। এবার মিমিকে নিচের থেকে, আমাদের দুটো বান্ধবী আছে, ও মিমি এবার উপরে উঠেছে, ও ঘুমোয়নি তখনও, একটু গল্প করবো হয়তো কিছুক্ষণ, ওটা আমাদের চলে রুটিন। মাঝে মাঝে ওর ঘরেও আমরা যাই, আমরা যেরকম হয়। ও উপরে এসছে, আসার পরে আমি ওকে বললাম যে এই তোদের ঘরে কি প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না? বললো না। তুই কীরকম ওয়েদার, মানে তোদের ঘরটা, আমাদের ঘরটা দেখ কী পরিমাণ গরম। ও ঢুকে বললো মা কি, হ্যাঁ তো সাংঘাতিক, এরকম গরম কেন তোর ঘর? আমি তোদের ঘর এরকম? বললো না, এই যেরকম বারান্দার ওয়েদার সেরকম আমাদের ঘরের ওয়েদার, জানলা খোলা। এই বারান্দার চেয়ে তো একটু গরম হবেই, কারণ বারান্দাটা খোলা। এরকম নয়, তোরা এটা তো কিছু হয়েছে নাকি? এবার পাশের রুমেও গেছি আমরা চেক করতে, তার মধ্যে দুজন ঘুমিয়ে, মানে কারোর ঘরেই অস্বাভাবিক, আমাদের ঘরটা অস্বাভাবিক হচ্ছে। এবার মিমি আবার নিচে গিয়ে দেবস্মিতাকে ডেকে এনেছে, বলছে চল তো, ওদের কোয়েলদের ঘরটা এরকম হচ্ছে কেন এরকম। আমরা চারজনে ঘরের ভেতরে, এবার আমরা চারজনই দাঁড়িয়ে আছি, যে তাকাতাকি করছি যে কি হচ্ছে, এত গরম। আমরা এদিক ওদিক দেখছি, কিছু কোথাও কি আগুন জ্বালিয়ে রাখলাম নাকি, খাটের তলা দেখা, যেরকম তদন্ত মতন। হ্যাঁ, যে কী হচ্ছে, কেন এত গরম, আর পারা যাচ্ছে না, থাকা যাচ্ছে না ওখানটায়, মনে হচ্ছে ঘেমে জল দিয়ে কেউ স্নান করে দিচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, মানে মারাত্মক। তারপরে আমরা ওখানে কথা বলতে বলতে হঠাৎ করে দেবস্মিতা বলছে কি, ওটা কি? এবার আমরা ঘরের থেকে সবাই চারজন বারান্দার রেলিংয়ের দিকে তাকানো, দেখলাম রেলিংয়ের ওপরে একজন কেউ ওঠা, হ্যাঁ রেলিংয়ের মধ্যে একজন, আর আমাদের ওই যে টানা বারান্দার যে রেলিং হয় আগেকার দিনে, যেরকম অনেকগুলো রুমের পাশে যেরকম রেলিং হতো আগেকার দিনে, ওরকম প্রায় 10টা রুম ধর, তাহলে ওরকম রুমের যতটা বারান্দা, তারপরে সিঁড়ি, এরকম ব্যাপারটা। তা আমরা যেখানে দাঁড়ানো, আমরা এরকম কোনাকুনি দেখতে পাচ্ছি, মানে রেলিংটার আরও 80% বাকি, ওই পজিশনে 4 হাত পা রেলিংয়ে ওঠানো একটা প্রতিকৃতি, একটা মানুষই অফকোর্স। আমি ভেবেছি, আমরা ভাবছি কি এটা, 4 হাত পাই কিন্তু রেলিংয়ের মধ্যে, যেরকম বাদররা ধরে বসে থাকে ডাল, ওরকম পজিশন। এবং না দোতলার বারান্দা, হ্যাঁ দোতলার বারান্দা আমাদের রুমের বাইরে, এবং বারান্দার লাইট তেমন জ্বলছে না, আর বারান্দায় অত ধিমি লাইটই বরাবর, অত জোরালো লাইট কখনোই নয়। মেয়েদের হস্টেল না, যতটা সিকিউরড। আমরা 4 জনই দেখছি, কিন্তু একজন দেখতে পারি ভুল, বেরিয়েছি বারান্দা অবধি, কারণ আমরা তখনও কিছুই ফিগার আউট করতে পারছি না। আমরা ঘরের থেকে বারান্দা অবধি গেলাম, ট্রর করে ওটা হাঁটা শুরু করলো 4 হাত পা দিয়ে, এবং হেঁটে অ্যাবাউট আমাদের দিকে ঘুরলো, যে ওটা একটা মানুষের মুখ হতে পারে না, সাদা ধবধবে কালো চুলের মতন, মানে মুন্ডুটা জাস্ট ঘুরে গেল, কিন্তু হাত পা কিন্তু ওইদিকে, মুন্ডুটা এইদিকে। এইবার আমাদের প্রচণ্ড ভয় লেগেছে, এটা কি দেখলাম। আমরা অলমোস্ট বিচ্ছিরি অবস্থায় ভেতরে চলে এসেছি, মানে কি এটা কীরকম একটা কি দেখলাম। যথেষ্ট ভয় পেয়েছি যে ওরকম একটা সাংঘাতিক জিনিস দেখলাম। এবার দেবস্মিতা বা অর্পিতা কেউ একজন গিয়ে দেখতে গেছে, এখানে নেই আর ওখানে। এবার আমরা বুঝতে পারছি না, আর ঘরের গরমে থাকা যাচ্ছে না। এবার আমি বললাম, আমার তো প্রচুর এক্সপিরিয়েন্স এই ধরনের, আমার নিজের চোখে সাংঘাতিকভাবে কিছু না দেখলেও আমাদের মামাবাড়ির বলো আরও অন্য অন্য ঘটনা থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমার এখনও হাত ঠান্ডা হয়ে গেছে বলতে গিয়ে। আমি বলেছি এটা দিস ইজ নট নর্মাল, ভগবানের নাম জপ কর। এবার যে যা পারছি বলে যাচ্ছি, মাটিতে বসে পড়েছি। মাটিতে বসে আমরা এরকম যে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় বজরং বলি, যে যা পারে বলে যাচ্ছি, কোনো ফারাক নেই।
মানে ঘরের টেম্পারেচারও কমছে না, কিছুই কমছে না, আমাদের তো ধরাস ধরাস করছে বুক, ভয়ের চোটে প্যালপিটেশন। আর তার মধ্যে আমরা যে জয় মা দুর্গা যে যা পারি বলেছি, 4 জনের হাত ধরে, মানে আমরা প্রচণ্ড ভয় পেয়েছি, চিৎকারও করছি না কিন্তু আবার, মানে চিৎকার করে ভাড়া ফাটি, মানে ওটাও মনে হয় হচ্ছে না, ভয়ে কিছুই কাজ করছে না, ব্ল্যাঙ্ক। শুধু ওটা মাথায় এসছে যে এবার যদি একটু ভগবানের নাম জম, আর তাছাড়া তো কিছু জানি না কী করবো। ওরকম জয় মা দুর্গা জয় মা দুর্গা, আমি তো জয় মা দুর্গা জয় ভগবান শিব এরকম ঠাকুর বাঁচাও গেলাম, কী দেখলাম এসব বলে যাচ্ছি। হঠাৎ করে পাশ থেকে আমরা বসেছিলাম, আমি, আমার পাশে অর্পিতা, এইখানে দেবস্মিতা, এইখানে মিমি, এভাবে বসা, এইরকমভাবে সার্কেলটা একটা সি এর মতন, এখানে কিছুটা গ্যাপ আর কি, যতটা কোজি বসা যায়। আমি জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা, হঠাৎ করে আমার কানের বাঁ পাশে জয় মা দুর্গা এরকম একটা আওয়াজ। বাঁ পাশে কেউ নেই, আমার বাঁ পাশে কিন্তু কেউ নেই, হ্যাঁ আমরা তো এইদিকে বসা। আমি বললাম দেবস্মিতা, আমার কানের পাশে কেউ জয় মা দুর্গা বললো, ঠাকুরের নাম বললো। হ্যাঁ একদম স্পষ্ট বললো জয় মা দুর্গা। যেই আমি এই কথাটা বললাম আবার যে দেখ আমরা ঠাকুরের নাম জপ করছি, তাহলে তো এটাও হি করে একটা হাসি। ওরে বাবা, মানে সেইটা, মানে ওই হাসিটা ছিল যে কিছু কাজে লাগছে না আমাদেরকে, আমাদের উপরে হাসা আর কি, মানে তোমরা যতই এসব নাম নাও কোনো লাভ নাই। এরকম একটা হাসি, একটা মানে মানে অট্ট হাসি না, মানে তুচ্ছ তাচ্ছিল্যের হাসি একদম, মানে আমাদেরকে তাচ্ছিল্য করে দিল। যে আমি যখন আমাকে ও বললো যে তোর কানের পাশে জয় মা দুর্গা বললো, বললাম হ্যাঁ ঠাকুরের নামই বললো, তখন হাসিটা আসলো হি করে। ও সেইটা আমি বোঝাতে পারবো না, ওই সাংঘাতিক। আমরা তখন মানে কি করব, এবার আমাদের মধ্যে মিমি তুলনামূলক একটু সাহসী, ওই বারান্দায় প্রথম গেছিল দেখতে যে ক্রিচারটা আছে কি না, ও তুলনামূলক একটু সাহসী। ও হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বললো আমার কাছে নিচে বজরংবলীর ওই বইটা আছে, হনুমান চালিসা, আমি নিয়ে আসছি, আমরা 4 জনে জোরে জোরে পড়বো। আর একদম ভয় পাবি না, এগুলো আমাদেরকে যখন এরকম পরিস্থিতি আছে আমাদেরকে এটা করতেই হবে, আমাদের আর কোনো কিছু করার নেই। তখন দেবস্মিতা বললো তুই একা যাস না, দাঁড়া আমিও যাচ্ছি। 2 জনে নিচে চলে গেল, ঘরে আমি আর অর্পিতা, আমরা 2 জন বলেই যাচ্ছি এরকম জয় মা দুর্গা জয় শিব, যা যা বলা যায়, জয় লোকনাথ বাবা লোকনাথ বাবা লোকনাথ বাবা, বিপদে মোড়ে রক্ষা করো, যা যা বলা যায়। তখন তো আর কিছু মাথা কাজ করছে না, বলছি। হঠাৎ করে আমাকে এরকম করে নড়িয়ে দিয়ে অর্পিতা বললো একটু চুপ কর, মনে মনে বল। আচ্ছা কেন? বলছে বাইরে দেবস্মিতা আর মিমি কিছু বলছে, কোনো আওয়াজ পাচ্ছিস? আমি খুব মাইনরলি শুনলাম যে ফিস ফিসের চেয়ে একটু জোরে আওয়াজ হলে যেরকম হবে, প্রপার ফিস ফিস না, মানে লো টোনে কথা। ওদের জন্য আমরা এরকম কেন করবো? ওরা তো আমাদের নামে এরকম বলতে থাকে, 1 নম্বরের অসভ্য স্ল্যাং ইউজ করে, যেগুলো আমি এখন বলছি না, ওটাকে একদম স্ল্যাং ইউজ করে আমাদের কথা বলছে যে আমাদের জন্য ওদের এরকম অবস্থা হলো, আমরা 1 নম্বরের এরম মেয়ে, আমরা 1 নম্বরের ওই জঘন্য কথা আমরা শুনতে পাচ্ছি। আমি আর অর্পিতা হচ্ছি কী হলো কেসটা, ওরা এরকম বলল, ওরা তো বন্ধু, ওদের তো বলার কথা নয়। আমরা না তার মধ্যে ওই রকম পরিস্থিতিতে আমার কান্না পেয়ে গেছে যে এরকম করছে আমাদের সাথে এখন এই সময়ে, এখন তো আরও মানসিকভাবে আরও দুর্বল। এবার ওরা গেছে কিন্তু 10 মিনিট লাগে না, নিচের থেকে ধরুন করে দৌড়ে, আর এই পরিস্থিতিতে তো তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি আসবে। আমরা ভাবছি যে এরকম করছে, এরকম। আমি আর অভিতা বলে এটা এক্সপেক্টেড না এটা। তা বলছে ঠাকুরের নাম জপ কর, ঠাকুরের নাম জপ কর, আমরা করছি এরকম। টেম্পারেচার কিন্তু স্ট্যাটিক, ওরকমই গরম, বিভৎসভাবে ঘামছি, করছি, যতই জল খাচ্ছি কিছুতেই তেষ্টা মেটছে না, জঘন্য পরিস্থিতি। এবার আমাকে বললো যে জব করতে থাক বাদ দে, ওরা কি বলছে কি জানি না, কেন কি হচ্ছে, আমরা এইটার থেকে তোকে বেরোতে হবে, কি হচ্ছে বুঝতে তো পারছি না, অস্বাভাবিক সেটা বুঝতে পারছি। আমরা জব করছি, হঠাৎ দরজা থেকে ওরা 2 জন ঢুকলো। ওদের 2 জনের মুখ দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছে আমাদের ওপরে, যেটা এক্সপেক্টেড, কারণ যা গালাগাল করছিল বাইরে সেই এক্সপ্রেশনই ওদের। আমাদেরকে দেখতে পাচ্ছে না, প্রচণ্ড মুখ অঙ্গভঙ্গি করে যাচ্ছে, মুখ ঘুরু টুরু কুচকানো। একজনের এসে হনুমান চালিসা দিয়ে বললো নিজেরা পড়ে নেয়, আমরা নিজে যাচ্ছি।
এবার আমি বলছি কী হয়েছে, এরকম এই সময় এরকম করিস না, এরকম আমাদের এরকম অবস্থা, বাইরে দাঁড়িয়েও ভুলভাল কথা বলে যাচ্ছিলি, এরকম বন্ধু কি এবার ওরা নিজেরা তাকাচ্ছে, বুঝলে, মানে বাইরে দাঁড়িয়ে বলে যাচ্ছিস, আমাদের নামে গালাগালি করে যাচ্ছিস, এ করে কী করেছি আমরা? এটা তো বিপদে পড়লে তো বন্ধুরা এরকম পরিস্থিতি কোথায় কাকে পাবো এত রাত্রে? তখন 12:30 পৌনে একটা তো বাজে অলমোস্ট মনে হয়। বলছে আমরা বলছিলাম, হ্যাঁ আমরা দুজনে শুনেছি আসখার, তোরা বলছিলি, আমরা বাইরে দাঁড়িয়ে শুনছিলাম। এবার আমরা স্টান্ড, আমি আর আমরা বলছি এই কথা আমরা শুনেছি, আমরা বলে সেমটা আমরা শুনেছি, তোরা ভেতরে বসে বলছিলি, এক্স্যাক্ট সেম। কেসটা কি হলো, মানে এই যে গালাগাল শুনছো, ওরা বলছে ওরা শুনেছে, আমরা মিসগাইড নিজেদের মধ্যে, যাতে ব্রেক, যে ওরা আমাদেরকে দিয়ে বেরিয়ে যেত, আমরা কমজোর হয়ে গেলাম না দলে। কারেক্ট। ওরা তো আমাদেরকে বইটা দিয়ে চলে যাচ্ছিল, এই মিসকনসেপশনটা ক্লিয়ার না হলে তো আমরা দুর্বল পড়ে যেতাম, দুজন হয়ে যেতাম, আরও কাবু করতে সুবিধা। আমি তখন বললাম এইটা মিসগাইড, এটা করে, চুপ করে বস, কেউ কারোর নামে কিচ্ছু বলছিলাম না আমরা, তুইও বলছিলি না, আমরাও বলছিলাম না, আমরাও বলিনি, সম্পূর্ণ ইয়ে করা। তখন আবার হাসি, মানে সবাই শুনেছি আমরা ওই হাসি, হ্যাঁ মানে সাংঘাতিক ওই হাসিটা, আমি বোঝাতে পারবো না, ওই হাসিটা একদম কানের সামনে দিয়ে যাচ্ছে, সারাউন্ডেড আওয়াজ, মানে আমরা ওটা ধরে ফেললাম, আর সেটা যে ও বুঝে গেল, মানে মজা, মানে কেমন ফিরকি কাটলাম আর কি, এরকম একটা হাসি আর কি, সাংঘাতিক ওটা। আমরা তারপরে আরও জোরে জোরে পড়েই যাচ্ছি। এবার হনুমান চালিসাটা খুলে মাঝখানে রাখা হয়েছে, এখানটা রেখে সবাই মিলে পড়ছি জোরে, জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কাপিস্তে হলো জায়গার যেরকম পড়া যায়, জোরে 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 পড়ছি। এর আমরা অনেক 5 মিনিট হয়ে গেছে পড়ছি জোরে জোরে, এইরকম সি করেই বসা তো, এই পাশে আমি এরকম করে ঝুঁকে, এখন মাইকটা সামনে আছে আমি দেখাতে পাচ্ছি না, আমি আর একটু ঝুঁকে গেছিলাম, ঝুঁকে যেরকম আমরা পড়তে বসলে যেরকম পড়ি। আর আমার না দোলা অভ্যাস আছে, আমি গান করলে পরেও বা খুব কনসেন্ট্রেশন কিছু আমি এরকম দুলতে থাকি, মাইকেও দুলতে থাকি, এটা আমার আছে, এটা দোদুল্যমান একটা প্রবলেম। হ্যাঁ, আমি এরকম দুলে 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 পড়ছি, হঠাৎ আমার এই জায়গাটাতে একটা মুখ, যে মুখটা আমি বারান্দায় দেখেছি, সেই মুখটা আমার দিকে এরকম করে তাকালো, মানে একদম এইখানটায় আমার করে একটা তাকিয়ে ওরকম একটা হাসি দিয়ে, আমি তো চিৎকার, ও মা গো, এরকম করে খাবলে ধরেছি। আমার পাশে কে ছিল, অর্পিতা ছিল না দেবস্মিতা ছিল পাশে, আমার পাশে ওরা আরও জোরে জোরে দাঁড়িয়ে চিৎকার করে হনুমান চালিসা জোরে জোরে পড়ে যাচ্ছি, আমি অনেকক্ষণ তারপরে পড়েছি, তারপরে আর কোনো দিকে তাকাচ্ছি না, চিৎকার করে যাচ্ছি আমরা 4 জনে। আর এত কিছু হচ্ছে, পাশে কেউ টেরও পাচ্ছে না, আমি সেটা বুঝতে পারলাম না। অনেক পরে যখন ভেবেছি যে ওরা কি কেউ শুনতেই পায়নি এত কিছু, এবং পরে জিজ্ঞেস করে ওরা বলছে ওরা কিছু শুনতেই পায়নি। আমরা এত জোরে জোরে চিৎকার করেছি, চিৎকার রীতিমতো করেছি অনেকক্ষণ পর, অলমোস্ট আমরা 10 to 15 মিনিটস আমরা চিৎকার করে করে হনুমান চালিসা পড়া, যে যা পারে যেভাবে পড়া যায়। তারপরে আমার আরেক বান্ধবী উঠে গিয়ে আমাদের ওই ছোটো ঠাকুরের এই আসন, ওখান থেকে একটা দেশলাই দিয়ে ধূপকাঠিও জ্বালিয়েছে ঘরে, যেভাবে যতটা পবিত্র মানে একটা কিছু করা যায়। কি করবে তখন অত রাত্রে, আমরা তো কারোর মাথা কাজ করছে না, হ্যাঁ এখন কী বলবো, কাকে বলবো। টেম্পারেচার নামা শুরু করলো অনেকটা টাইমের পর, আস্তে 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 টেম্পারেচার যখন নামা শুরু হলো, তখন আমরা বুঝলাম যে এবার সিচুয়েশান আন্ডার কন্ট্রোল হয়তো। মানে অনেকক্ষণ পর, আফটার 20 to 25 মিনিটস আমরাও বিধ্বস্ত, মানে আর পারছি না। তখন ওই নেমে বসে, তখন আমরা বসেছি, জল টল খেয়েছি, তখন প্লেজেন্ট রুম, বুঝলাম যে নেই, বেরিয়ে গেছে। বেরোনোর আগে আর কি আমাকে ওই দেখাটা দিয়ে গেল। তারপরে তো মানে আমরা মানে সাংঘাতিক, সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত লাইট জ্বলেছে, সারা রাত লাইট জ্বালিয়ে লিখেছি, অসম্ভব। এবং আমরা 4 জনই ওই রুমে, স্বাভাবিক তো, 4 জনই আমরা ওখান থেকে বেরিয়ে ওদের রুমে, নিচের রুমে, ওই রুমেই থাকিনি, লাইট জ্বালিয়ে সারা রাত বসেছিলাম। কী হয় না হয়, মানে তার পরের দিন কোনোভাবে ওদের থেকে তারপরের দিনই তো আমার টিকিট ছিল বোধহয়, আমরা বেরিয়ে গেছি। তারপরে তো হোস্টেলে বলা হয়েছিল অনেক কিছু, ওই রুমও চেঞ্জ করে দিয়েছিল আমাদের,
থাকেনি আর ওই রুমে, এবং তারপর আর কিছু হয়নি, ওই রুমেই হয়েছে। এবং এটা পরেও কিছু শুনতে পাইনি। হস্টেলে তো নানান কিছু হয়, সুইসাইড হয়, এই হয়, অনেক কিছু হয়। আমরা কিন্তু এটা পাইনি, মানে এটা কে ছিল বা এটা কোনো মেয়ে ছিল, কারণ আমি লম্বা চুল সাদা মুখ দেখেছিলাম। এটা কোনো মেয়ে ছিল, ওটা কোনো ছেলে বা কিছু না। এবং হাসিটাও মেয়েদেরই হাসি, এটি ছেলেদের হাসি নয়। এবং ওইটা আমি কোনো দিন ভুলবো না, হাসিটা, ওই যে হাসিটা, ও বাবা রে বাবা, মানে হ্যাঁ এরকম করে তাকিয়েছে, মানে তাকানোটা মানে বিভৎস, মানে এই দেখো তোমাকে দেখা দিলাম, ধন্য হয়ে যাও যে দেখতেও পেলে। মানে দরকার ছিল না আমার ওটা দেখার, আমার তো মানে বডি ঘুরে গেছে, চোখটা দেখে কি বিচ্ছিরি। এখন মনে করলে হয়, কিন্তু তখন আরও ছোট, তখন কতটুকু আমরা, ওই সাংঘাতিক এক্সপিরিয়েন্স। এইটা আমার সাংঘাতিক এক্সপিরিয়েন্স। সাংঘাতিক এটা বাবা, সেদিন যে বেঁচেছি আমরা, যদি মানে আমরা জানি না, হনুমান চালিসা তো প্রথম থেকেই পড়ে যাচ্ছি, ঠাকুরের নাম তো প্রথম থেকেই করে যাচ্ছি। আমার মনে হয় যে ওভার পাওয়ার করার চেষ্টা করেও আমাদেরকে পারেনি, ভাঙার চেষ্টা করেও ওই যে একসঙ্গে চারজনকে পারেনি, যখন দেখলো লাস্ট পর্যন্ত ওভার পাওয়ারিং, তারপর মানে ও হাল ছেড়ে চলে গেছে। পরে ট্রাই করবো হয়তো ভেবেছিল। হ্যাঁ, তো আমরা তো তারপরে ওই রুমে আর ছিলাম না, নিচের রুমে, এবং সেই পরের দিন রাত্রেবেলাও ছিলাম না, জিনিসপত্র নিয়ে ওদের রুমেই ছিলাম। ওদের রুমে কিছু করার ছিল না তো, তখন দেওয়ালে পিঠ থেকে গেলে তোমাকে এগোতেই হবে। তুমি যখন ওখান থেকে হস্টেল থেকে বেরিয়ে যেতেও তো পারছি না, কোথায় যাবো অত রাত্রে? ওইখানে তো ওটাই সেফেস্ট প্লেস। হয়তো ওই নিচের রুমে আমরা চারজন চলে গেলে হতো, কিন্তু তখনও তো ভাবিনি অত কিছু। মানে আমার খালি মনে হচ্ছে কী হচ্ছে, আমাদের সাথে সাথে নিয়ে যায় ব্যাপারটা, যে বারান্দার রেলিংয়ে ওইভাবে থাকতে পারে, নিচে যেতে কি ভাবিনি। এই সাংঘাতিক, এইটা সাংঘাতিক। সবকটা ঘটনাই শুনলাম, অন্য ঘটনাগুলো অনেকটাই অন্যরকম, কিন্তু লাস্টে যেটা শুনলাম বাবা, এটা মানে ইটস আটার ডেডলি, এটাই বলতে পারি। সাংঘাতিক একটা ব্যাপার, মানে এটা শুধু এতটা ভয় পেয়েছিলাম, হার্ট ফেল হয়ে যেতে পারতো তো। অ্যাবসলিউটলি, মানে আমরা তো শুনছি, আমাদের দর্শকরা শুনছে, কিন্তু ওই সিচুয়েশনটাতে যারা ছিল, ইনক্লুডিং ইউ, হ্যাঁ, এবং ওটার পরের থেকে আমি আরো বেশি বিশ্বাস করা শুরু করেছি যে অ্যাবাউট স্পিরিটস, মানে আই বিলিভ যে সেখানে, হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিকভাবে ওই হাসি, মাসুর ওই নিচে ফোন বাজছে ধর, বন্দুকের গুলির আওয়াজ, আর এই হাসি, আর পাশে জয় মা দুর্গা, কোনোদিনও বলবো না, মৃত্যু মনে থাকবে। এই 4টে জিনিস 5টা জিনিস মৃত্যু বাজবে কানে। এবং এখনও কিন্তু আমি একা ঘরে, আমার মাঝে মাঝে আমার দরজার পেছনে একটা ওই জামা কাপড় হোল্ডার আছে, ওখানে জামা কাপড়গুলো রাত্রে উঠলে আমার ভয় লাগে, আমি মুখ টুক ঢেকে ঘুমাই, কারণ আমার মনে হয় কেউ আছে ঘরে, কিন্তু কেউ নেই, ঘর তো আমার, আমি তো একা ঘুমাচ্ছি এরকম নর্মাল, কিন্তু এখনও কিন্তু ভয় পাই আমি রাত্রেবেলা, ভীষণ ভয় পাই, ওইগুলো মনে করতে থাকে। সাংঘাতিক ঘটনাটা, সাংঘাতিক অ্যাকচুয়ালি, মানে সাংঘাতিক। আপনাদের কেমন লাগলো এই ঘটনাগুলো প্লিজ আমাদেরকে জানাবেন ওই কমেন্ট সেকশনটা ইউজ করে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কোয়েল, তুমি আজকে এবং এই ঘটনাগুলো শোনালে। লাস্টেরটা না একটুখানি বাজে, খুব খারাপ, একটু খারাপ হয়ে গেল। যাই হোক, এনিওয়েজ, আজকে রাতে আমার আবার ঘুমাবে না, এটা বলার পরে আমার মনে পড়ে গেল, থ্যাঙ্কস টু ইউ। সো প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এপিসোডটা ভালো লাগলে পরে একটা লাইক, আর কিছু যদি এই এপিসোডটা সম্বন্ধে বলার থাকে তাহলে পরে একটা কমেন্ট। আর এটাই বলতে পারি যে আপনাদের আগামী দিনগুলো ভীষণ শুভ কাটুক, এইসব ধরনের ডার্ক ফোর্সেস, ডার্ক এনার্জি আপনাদের জীবনে নাই আসুক, তাহলেই ভালো, এটাই কামনা করতে পারি। আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আগামী সপ্তাহে আবার নতুন একটা ঘটনা নিয়ে বা একাধিক ঘটনা নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, জুড়ে থাকুন আমাদের এই চ্যানেলের সঙ্গে, যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আজকের মতন টাটা।